আচ্ছা, তাহলে আজকে হইতেছে আমাদের কুইক বুকস এর লাস্ট ক্লাস। আমরা যে টপিক দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট, ব্যাংক ডিপোজিট, ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট, পেরোল, কুইক বুকস অনলাইন পেরোল ডিসকাশন, ভ্যাট, তারপরে বাজেট, আর হাউ টু কানেক্ট কুইক বুকস অনলাইন উইথ ডেক্সট। এই কয়টা টপিক নিয়ে দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি হচ্ছে প্রজেক্ট নিয়ে বা ব্যাংক ডিপোজিট নিয়ে আসি। প্রথমে আসি ব্যাংক ডিপোজিট। এখন ব্যাংক ডিপোজিট অপশনটা কোথায় পাবো? ক্লাস নিউর আন্ডারে যদি চলে যাই, সেখান থেকে ব্যাংক ডিপোজিট অপশনটা পাবো। এখন ব্যাংক ডিপোজিট আপনার যে কোনো ধরনের ডিপোজিটই হইতে পারে সেটা, তাই না? যে কোনো ধরনের ডিপোজিট। এখন আপনি চাইলে নিজে টাকা আনতে পারেন, অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করে, ট্রান্সফার মানির মাধ্যমে আনতে পারেন, অথবা আপনার যদি অন্য কোনো কি থাকে, অন্য কে অন্য যদি থার্ড পার্টি কেউ যদি আপনার ব্যাংকে এসে টাকাটা জমা দেয়, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনি কি করতে পারেন? অ্যাড ফান্ড টু দিস ডিপোজিট, বা আপনার অন্য কোথাও থেকে যদি টাকা আসে সেটাও আপনি করতে পারেন। দেখেন, ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম কি করতে হবে? অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, কোথায় সেটা ডিপোজিট হইতেছে এবং কবে। এখানে নতুন করে এই অপশনটা নতুন করে আসছে। এই অপশনটা নতুন করে আসে, সেটা হইতেছে লোকেশন। যখন আপনার লোকেশন দিচ্ছেন না, শো পেমেন্ট ফর দিস লোকেশন, মানে কোন লোকেশনের জন্য এই পেমেন্টটা শো করবে। অল লোকেশন, নাকি আনস্পেসিফাইড লোকেশনের জন্য, নাকি লোকেশন সিলেক্ট করার জন্য, সেটা হইতে পারে। আর এখানে আপনার একটা ফর্ম তারা দিয়ে দিছে, রিসিপ্ট ফর্ম, কোথা থেকে আপনি টাকাটা পাচ্ছেন। তারপরে অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে মানে কোন লেজার অ্যাকাউন্টে সেটা যাবে। এটা ডেসক্রিপশন, পেমেন্ট মেথড কিভাবে আপনি পাইছেন, তারপরে তার রেফারেন্স নাম্বার, তার অ্যামাউন্ট, ট্যাক্সের কলাম এবং ক্লাস। ঠিক আছে, এটা করে এটার মাধ্যমে আপনি ব্যাংকে ডিপোজিট দিতে পারেন। আপনার সবাই এখানে ব্যাংক ডিপোজিট করবেন, আমি দেখতে চাই আপনাদের। আপনারা অনেক অপশন হয়তোবা স্কিপ করে গেছেন। ভাই, আপনাদের অপশন বুঝাই দিছি এই জন্য যে আপনারা যাতে প্র্যাকটিক্যালি ওই জিনিসটাকে চিন্তা করে একটা ট্রানজেকশন ক্রিয়েট করবেন। শুধু অপশনটা আমি তো জানি যে অপশনটা এখানে আছে, আপনাদেরকে এখন দিতেছি কেন? অ্যাডভান্স লেভেলের জন্য এই জন্য দিচ্ছি যে আপনারা ওই জিনিসটা চিন্তা করেন, একটা ব্যাংক ডিপোজিট চিন্তা করেন। ব্যাংক কোনো অ্যামাউন্ট যদি ডিপোজিট করে থাকে নিজের হয়ে, ব্যাংক নিজের হয়ে ডিপোজিট করতেছে, কোনো ইন্টারেস্ট ডিপোজিট করতে পারে, তাই না? বা অন্য কোনো অ্যামাউন্ট সে ডিপোজিট করতে পারে, থার্ড পার্টি এসে ডিপোজিট করতেছে, আপনি যে কোনো একটা ইভেন্ট সৃষ্টি করেন বা ট্রানজেকশন সৃষ্টি করেন, সেটা আমি দেখতে চাই যে হ্যাঁ, আপনার এই ট্রানজেকশনটা আপনি সৃষ্টি করছেন সেটা ঠিক আছে কিনা। ভাই, অ্যাকাউন্টিং মানে শুধু গদ বাঁধা এই সফটওয়্যারে কাজ জানা এটা এমন না। অ্যাকাউন্টিং এর একটু বেসিক নলেজও আপনার প্রয়োজন আছে, কোনটা কোন ক্ষেত্রে প্রয়োজন হয়। আর এখন যদি এগুলোতে প্রবলেম হয়, চ্যাট জিপিটি আছে বা জেমিনি আছে, কো পাইলট আছে মাইক্রোসফটের, এরা কি করে আপনাকে যে কোনো একটা ট্রানজেকশন প্র্যাকটিসের জন্য আপনি ট্রানজেকশন তার কাছে নিতে পারেন, নিয়ে সেই ট্রানজেকশনটাকে ইমপ্লিমেন্টেশন করেন। আমরা অনেকেই বলি যে আমাদের কাছে ভাই ডাটা নাই, ডাটা আরো দেন, প্র্যাকটিস করবো। ভাই, প্র্যাকটিস করার জন্য তো অনেক কিছুই পরে আছে, কিন্তু বেসিক কনসেপ্ট আমাকে বুঝতে হবে যে কোন অপশনটা কিভাবে কাজ করতেছে। আপনি একটা ডাটা নিবেন ব্যাংক ডিপোজিটের, আমি তো বলে দিলাম ব্যাংক ডিপোজিট কোন কোন ক্ষেত্রে হয়। আগে একটা অপশন ছিল, নিচে নিচে একটা অপশন ছিল, যে একটা অপশন ছিল শুধুমাত্র কাস্টমারদের কাছ থেকে, কাস্টমাররা যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দিত, সে একটা অপশন ছিল। আরেকটা অপশন ছিল যদি মালিক নিজের হয়ে ব্যাংকে ডিপোজিট করে, সেটা। দুই ধরনের অপশন ছিল। আর এখন দুইটাকে একসাথে করে মিনিমাইজ করে তারা নাম দিয়ে দিচ্ছে অ্যাড ফান্ড টু দিস ডিপোজিট। মানে এখানে কাস্টমারেরও জন্য আপনি করতে পারবেন, পাশাপাশি যদি মালিক যদি নিজে চায় ব্যাংকে ডিপোজিট করতে, সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, দুইটাই আপনারা করতে পারবেন। তাহলে আপনারা ব্যাংক ডিপোজিট করে দেখাবেন, একটা মালিক হয়ে নিজে দেখাবেন যে আমি একটা ব্যাংক ডিপোজিট করতেছি, আর একটা কাস্টমার আমাকে পেমেন্ট করতেছে, সেটা। ঠিক আছে, হ্যাঁ, সেটাই করতে পারবেন। তাহলে আপনারা ব্যাংক ডিপোজিট করবেন, এটা আপনাদের কাজ দিলাম। আপনারা ব্যাংক ডিপোজিট করবেন, যে কোনো একজন থার্ড পার্টি ব্যাংকে টাকা জমা দিতেছে, সেটা আপনি ডিপোজিট করে দেখাবেন। আর একটা মালিক নিজের হয়ে যে কোনো একটা ট্রানজেকশন, আমি আপনাদের ট্রানজেকশনের ক্ষেত্রে ছাড় দিলাম, আপনার ট্রানজেকশন যে কোনো জায়গা থেকে নেন, নিয়ে ব্যাংক ডিপোজিট অপশনের কাজটা করেন। ঠিক আছে, এরপরে আসেন ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট। আমরা এতদিন অনেক কাস্টমার নিয়ে আলোচনা করা শেষ, আমাদের সকল কিছু কমপ্লিট, তাই না? এখন আপনার ক্লায়েন্ট বলল যে আমি কিছু কাস্টমারের স্টেটমেন্ট দেখতে চাই। আমি কি
কিছু কাস্টমারের স্টেটমেন্ট দেখতে চাই, যে সেই স্টেটমেন্ট গুলা সে কিভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে সেটা আমরা একটু দেখবো, কেমন? আমার এখানে কোনো কাস্টমারই নাই। এই জন্য জিজ্ঞাসা করছি আপনারা কেউ নিয়ে আসছেন কিনা, তাহলে তার অ্যাক্সেস নিয়ে সেটা আমি দেখাতে পারতাম। আচ্ছা, দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আমি অ্যাক্সেস নিয়ে দেখাচ্ছি। ইমেল সাথে আছে তো, তাই না? ওকে, তাহলে ইমেলে একটা কোড যাবে, ওটা আমাকে ইয়ে করে দিন। আপনার ইমেলটা আমার মেসেঞ্জারে টেক্সট করে দেন। আচ্ছা, তো এতদিন আমরা যেভাবে কাস্টমার গুলার প্রত্যেকটার কাজ করছি, সেইভাবে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কাস্টমারের প্রত্যেকটা, তাদের কি দেওয়া আছে, তাদের ইনফরমেশন, ফোন, কারেন্সি, তাদের ওপেনিং ব্যালেন্স কিভাবে করতে, সেটা তো আমরা কাস্টমার রিলেটেড ক্লাসে শিখে আসছি। এখন আমাদের টপিকটা হইতেছে কাস্টমার স্টেটমেন্ট। এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার, ধরেন এইখানে বেঞ্জামিন ইয়াং একজন কাস্টমার। এখন আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট বললো আমি বেঞ্জামিন ইয়াং এর সাথে যত ধরনের ট্রানজেকশন করছি সেটা আমাকে তুমি একটা স্টেটমেন্ট আকারে দাও। তো কিভাবে দিবেন? এই বেঞ্জামিন ইয়াং এর পাশে এই ড্রপ ডাউন মেনু থেকে, সেখান থেকে ক্রিয়েট স্টেটমেন্টে চলে যাবেন। ক্রিয়েট স্টেটমেন্টে যাওয়ার পরে, স্টেটমেন্ট বেসিক্যালি তিন ধরনের হয়, একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ডেড, একটা হয় ওপেন স্টেটমেন্ট, একটা হয় ট্রানজেকশন স্টেটমেন্ট। সর্বপ্রথম আপনাকে স্টেটমেন্টের ডেট সিলেক্ট করে দিতে হবে, আপনি কয় তারিখে স্টেটমেন্টটা চাচ্ছেন, তারপরে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। ধরেন আমি চাচ্ছি হচ্ছে জানুয়ারি 1, 2024 থেকে, জানুয়ারি 1, 2024 থেকে চাচ্ছি হচ্ছে আহ কত তারিখ, জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি স্টেটমেন্ট কি চাচ্ছি? ব্যালেন্স ফরওয়ার্ড, ওপেন আইটেম, ট্রানজেকশন স্টেটমেন্ট। আমরা তিনটে স্টেটমেন্ট দেখবো, তারপরে ইয়া করব, ঠিক আছে? প্রিন্টার প্রিভিউতে যাই। এই যে দেখেন ব্যালেন্স ফরওয়ার্ড, শুরুতে একটা ব্যালেন্স ফরওয়ার্ড, তারপর কি তার সাথে স্টেটমেন্ট। ভাই ব্যালেন্স ফরওয়ার্ড শব্দের অর্থটা হইতেছে, আপনার ক্লায়েন্টের যদি আগে কোনো স্টেটমেন্টের ব্যালেন্স থাকে, ধরেন ওপেনিং ব্যালেন্স নিয়ে আসছেন, কাস্টমারের কি ওপেনিং ব্যালেন্স আছে ধরেন $200, সেই $200 কি ব্যালেন্স ফরওয়ার্ড হিসেবে আসবে, মানে ওই যে বিডি, যেটাকে বলি ব্যালেন্স বিডি, তাই না? ওপেনিং ব্যালেন্স, ব্যালেন্স বিডি আর কি, এটাই হইতেছে ব্যালেন্স ফরওয়ার্ডের স্টেটমেন্ট। মানে সেখানে কি কত ওপেনিং ব্যালেন্স ছিল সেটা সহ দেখাবে। এখানে ওপেনিং ব্যালেন্সটা ছিল না বিধায় জিরো দেখাইতেছে। আর নিচে তো ট্রানজেকশন, ইনভয়েস করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে কত, তারপর ইনভয়েস নাম্বার কত কত ছিল, কত নাম্বার পেমেন্ট করা হয়েছে, কত ব্যালেন্স ইয়ে আছে, সবকিছু এখানে নিচে ডিটেলস দেখাইতেছে। এটা হইতেছে ব্যালেন্স ফরওয়ার্ডেড স্টেটমেন্ট। আরেকটাতে যদি যাই, ওপেন আইটেম, ওপেন আইটেম কত আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। ওপেন আইটেমটা একটু দেখি প্রিন্টার প্রিভিউতে গিয়ে। এই যে ওপেন আইটেম, একটাই কেন দেখাচ্ছে ভাই? ওপেন মানে কি, যেটা টাইম এখনো শেষ হয় নাই, তাই না? টাইম কি এখনো শেষ হয় নাই, তাহলে একটাই মাত্র ইনভয়েস ছিল, তার এখনো টাইম শেষ হয় নাই বিধায় এইভাবে একটা একটা ট্রানজেকশন দেখাইতেছে। ঠিক আছে, মানে তার ওপেন ট্রানজেকশন কয়টা আছে সেটা দেখাবে, মানে যে কয়টা সে এখনো টাকা পরিশোধ করে নাই, মেয়াদ আছে, টাকা পরিশোধ করে নাই। এটা হইতেছে ওপেন আইটেম। তারপর আসেন ট্রানজেকশন স্টেটমেন্ট, এখানেও আপনার ডেট সিলেক্ট করে দিতে হবে, জানুয়ারি 1, 2024 থেকে দিব আহ ধরলাম জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত, তারপরে সিলেক্ট করব, পরে প্রিন্টার প্রিভিউতে যাব। আমরা এখন দেখতেছি কি ট্রানজেকশন স্টেটমেন্ট, তাই না? তার মানে কি সকল ট্রানজেকশন থাকার কথা। এই যে দেখেন ট্রানজেকশন গুলো আছে, যে যে ট্রানজেকশন মানে তার ইনভয়েস, তার এগেইনস্টে কয়টা ইনভয়েস হয়েছে, সেই সবকিছু কি আছে। যদি সেলস রিসিভ করতাম সেটাও থাকতো, তাই না? পেমেন্ট গুলো থাকবে না, কারণ কি এখানে বলছে ট্রানজেকশন স্টেটমেন্ট, তার সাথে কত ট্রানজেকশন আমি করছি
সেই স্টেটমেন্ট আমাকে এখানে শো করবে। এখানে পেমেন্টের তো কোনো শব্দ নাই, তাই না? তো এখানে পেমেন্টের কোনো অপশন আসবে না, শুধু কি ট্রানজেকশন স্টেটমেন্ট। এখন যেমন মানে আর কি, সে কার সাথে ট্রানজেকশন করছে, সে তো আমার সাথেই করছে। এখানে কি আমি বলি বেঞ্জামিন ইয়াং এই যে লং সাকসেসফুল ইভেন্টের সাথেই তো ট্রানজেকশন গুলো করছে, তাই না? এই জন্য তো তার ট্রানজেকশন গুলো দেখাচ্ছে। এখন বেঞ্জামিন ইয়াং যদি অন্য কোনো থার্ড পার্টির সাথে করে, সেটা তো তার মাথা ব্যথা, আমার তো না। আমার অ্যাকাউন্টে আমার সাথে সে ট্রানজেকশন করছে, ইনভয়েস করছে, তাহলে এইখানে শুধু তারটা দেখা। এন্ড সে কার সাথে করবে সেটা তো তার অ্যাকাউন্টের হিসাব। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে আমার সাথে সে যা যা করবে সেটাই এখানে শো করবে। ইনভয়েস করলে ইনভয়েস, সেলস রিসিভ করলে সেলস রিসিভ, ক্রেডিট মেমো করলে ক্রেডিট মেমো, এগুলা দেখাবে। তো আপনারা কি করবেন, আপনাদের যত কাস্টমার আছে, আপনাদের যা যা আপনারা কাজ করছেন, প্রত্যেকটা কাস্টমারের এগেইনস্টে কি আপনারা স্টেটমেন্ট গুলা রেডি করবেন। তিনটা স্টেটমেন্ট দেখবেন, হ্যাঁ। এই যে ড্রপ ডাউন মেনুতে গেলেই কি ক্রিয়েট স্টেটমেন্ট, তাই না? এখান থেকে আপনি প্রত্যেকটা কাস্টমারের যে কয়টা কাস্টমার আছে সেই কয়টা কাস্টমারেরই তিনটা করে স্টেটমেন্ট ডাউনলোড করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। ঠিক আছে, ওকে। তারপরে আসেন প্রজেক্ট নিয়ে কথা বলব। প্রজেক্ট, আচ্ছা এই যে প্রজেক্ট, ওই প্রজেক্ট নাই, এখানে প্রজেক্ট নাই, তাই না? তাহলে প্রজেক্টের অপশন কোথায় আছে মনে আছে? গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে অনেকের থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। যদি না থাকে অপশনটাকে অন করে আসবেন। এই যে প্রজেক্ট অপশনটাকে অফ আছে, এটাকে অন করে দিতে হবে। আসে নাই না? আমরা একটু রিলোড নিবে। ওকে, আমার নেভিগেশন প্যানেলে প্রজেক্ট অপশনটা চলে আসছে। আমি প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি কোনো একটা নির্দিষ্ট জিনিসের জন্য সে কোনো একটা প্রজেক্ট লঞ্চ করে, যেমন হইতে পারে এটা কি মেডিকেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, সে হইতে পারে যে কোনো একটা জায়গায় গিয়ে সে একটা ক্যাম্পেইন করতে পারে মেডিকেল রিলেটেড, সে এলাকার হেলথ রিলেটেড যে কোনো একটা সে ক্যাম্পেইন করে। এখন ক্যাম্পেইনের থেকে তার জানার কি প্রয়োজন হইতে পারে, সে কত ইনকাম করছে, সে কত কস্টিং করছে, সেটা হইতে পারে। এখন যদি রিয়েল এস্টেট কোম্পানি হয়, সে কোনো জায়গায় যদি একটা কোনো প্রজেক্টের কাজে দায়িত্ব নেয়, তাহলে তার জানার প্রয়োজন পড়ে আমি এখান থেকে কত ইনকাম করব, কত আমার এক্সপেন্ডিচার হবে, সেই জিনিসগুলো আলাদা করে জানার প্রয়োজন পড়ে, তাই না? অবশ্যই তো মূল অ্যাকাউন্টে থাকবেই, পাশাপাশি আমার কি প্রয়োজন হইতেছে, আমি ইন্ডিভিজুয়াল দেখবো যে আমার এই প্রজেক্টের জন্য কত টাকা আমার বেনিফিট আসছে, প্রফিট মার্জিন হয়েছে, সেটা আমার জানার প্রয়োজন। তখন সেক্ষেত্রে মেইন অ্যাকাউন্টে হিট করবে, আলাদা করেও থাকবে। ঠিক আছে, দুইটাই থাকবে, কারণ আলটিমেট তো প্রজেক্টটা তো আমার কোম্পানিরই প্রজেক্ট। স্টার্টে প্রজেক্টে চলে যাব। যাওয়ার পরে দেখেন ডান পাশে তারা কিছু জিনিস ডিটেলস চাচ্ছে। প্রজেক্ট নেম, কাস্টমার, স্টার্ট ডেট, এন্ড ডেট, প্রজেক্ট স্ট্যাটাস এবং নোট। আপনাদের একটা ফাইল শেয়ার করব, সেই ফাইলের মধ্যে প্রজেক্ট নামে একটা ডক ফাইল আছে, মানে গুগল ডক ফাইল। সে ফাইলটা ওপেন করবেন। ওপেন করলে এটার ভিতরে তিনটা প্রজেক্ট আমি দিয়েছি। প্রথম প্রজেক্টটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট, তারপরে হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইনের একটা প্রজেক্ট, তারপরে 3 নাম্বার প্রজেক্টটা দিছি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তিনটা প্রজেক্ট আমি দিছি। তো আসেন আমি একটা প্রজেক্ট আপনাদের কিভাবে করতে সেটা বুঝাই দিই। আমি এখানে দিছি, প্রথমে প্রজেক্টের নেম দিছি, কাস্টমার দিছি, স্টার্ট ডেট, এন্ড ডেট দিয়ে দিছি। তারপরে এমপ্লয় রিলেটেড ইনফরমেশন দিছি, মানে ওই প্রজেক্টের এগেইনস্টে আমি কিছু এমপ্লয় অ্যাসাইন করে দিছি, তাদের ডিটেলস। কিছু ট্রানজেকশন ডাটা দিছি, যেমন ইনকাম ট্রানজেকশন, মানে ওই প্রজেক্টে এই দুইটা ইনকাম হয়েছে, আর ওই প্রজেক্টে কিছু এক্সপেন্স হয়েছে, আর কিছু এমপ্লয় রিলেটেড কস্ট হয়েছে। অবশ্যই এমপ্লয় যেহেতু অ্যাসাইন করছি, এমপ্লয়ের কিছু কস্টিং থাকবে। আর এই যে নিচে কিছু আমি স্টেপ বলে দিছি, আপনারা চাইলে পড়তে পারেন, আপনাদের জন্য করতে হেল্প হবে। ঠিক আছে, কিছু স্টেপ। আচ্ছা তাহলে আসেন প্রথম প্রজেক্টের একটা নাম দিব কি, মার্কেটিং ক্যাম্পেইন। মার্কেটিং ক্যাম্পেইন,
প্রথম প্রজেক্টের নাম দিলাম মার্কেটিং ক্যাম্পেইন। কাস্টমার অবশ্যই আপনার এই প্রজেক্টটা যে কোনো একটা কাস্টমার এগেইনস্টে হবে, XYZ কর্পোরেশন। যদি থাকে তো ভালো, না থাকলে নতুন করে অ্যাড করে নেবেন। এই যে কাস্টমার এখানে গিয়ে XYZ কর্পোরেশন অ্যাড করে নেন, যেভাবে কাস্টমার অ্যাড করছিলেন ম্যানুয়ালি। তাহলে কাস্টমারকে আমি অ্যাড করে নিলাম। স্টার্ট ডেট, কবে থেকে প্রজেক্ট স্টার্ট হচ্ছে? জানুয়ারি 1 2024 থেকে মার্চ 31, তাই না? জানুয়ারি 1 2024, মার্চ 31। কয় মাস ধরে চলবে? 3 মাস, তাই না? আর প্রজেক্ট স্ট্যাটাস ইন প্রোগ্রেস থাকবে, ঠিক আছে। আর এখানে নোটের কথা তারা বলছে, যদি কোনো কিছু নোট দেওয়ার প্রয়োজন পড়ে প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন, সেগুলো নোটে দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দেন। এই যে আপনার প্রজেক্ট কমপ্লিট। এবার অল প্রজেক্টে যান। এই যে আপনার এই অ্যাকাউন্টে একটাই মাত্র প্রজেক্ট অ্যাড করা আছে। এখন আসেন আমরা এটার একটু ইন্টারফেসটা একটু জেনে আসি। ইন্টারফেসটা এইখানে প্রজেক্টের নাম দেখাচ্ছে, কোন কাস্টমার, কত ইনকাম এবং কত কস্টিং সেটা দেখাচ্ছে, টাইম, তারপর এটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এখানে প্রফিট মার্জিন এখনো নীল কেন দেখাচ্ছে? আমার কোনো ট্রানজেকশন নাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার, এটাকে বলা হয় ফিল্টারিং অপশন। আপনি কোনো প্রজেক্ট, আপনার যদি 15-20টার বেশি প্রজেক্ট থাকে, তখন সেক্ষেত্রে খুঁজে বের করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে স্ট্যাটাসটা দিবেন, স্ট্যাটাস দিয়ে খুঁজতে পারেন, কাস্টমার দিয়ে খুঁজতে পারেন, এন্ড ডেট দিয়ে খুঁজতে পারেন, বা তার ইনফরমেশন দিয়ে খুঁজতে পারেন, অথবা প্রজেক্টের নাম দিয়ে খুঁজতে পারেন। এটা ফিল্টারিং অপশন, খুঁজে বের করার জন্য সহজ হয়। তারপর যদি নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে হয়, এই যে নিউ প্রজেক্ট, তারপর এটা সেটিংস অপশন, আর এটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এখান থেকে এক্সেলে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা প্রজেক্টের ভিতরে চলে যাব ক্লিক করে। এইখানে আপনার কয়েকটা জিনিস, প্রথমে হচ্ছে ওভারভিউ। ওভারভিউ এখানে দেখাবে, তারপর কি ট্রানজেকশন, যত ধরনের ট্রানজেকশন হবে সব এখানে শো করবে। তারপর টাইম অ্যাক্টিভিটি, মনে আছে টাইম অ্যাক্টিভিটি? এই যে প্লাস নিউ থেকে এই যে আপনাদের হয়তো টাইম অ্যাক্টিভিটি নিয়ে, হ্যাঁ, টাইম অ্যাক্টিভিটি নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি। টাইম অ্যাক্টিভিটি এইখানে আমি যদি অ্যাড করতাম এমপ্লয়ি, তাহলে আমার কি হতো? আমার ঘুরে এসে আমাকে নতুন করে আবার এখানে প্রজেক্টের মধ্যে তাকে অ্যাসাইন করার প্রয়োজন পড়তো। আর আমি এখন কি করব, একদম ডিরেক্ট আমি প্রজেক্টের মধ্যেই তাকে অ্যাসাইন করে দেব, ঠিক আছে। তাহলে আর এখানে কষ্ট করে আমাকে এমপ্লয়ির নামে কোনো ইয়ে করতে হবে না। এই সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি যেটা, সেটা এখানে করবো আমরা, হ্যাঁ। তারপরে রিপোর্ট, প্রজেক্টের রিপোর্ট আপনি দেখতে পাবেন, ইন্ডিভিজুয়াল প্রজেক্টের ডিটেইল, এই যে যে একটু আগে যেটা দিয়ে আসছেন। তারপরে যদি কোনো অ্যাটাচমেন্ট, কোনো ফাইল বা কোনো পিডিএফ যদি দেওয়ার থাকে, এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রজেক্টে কি কি কাজ করতে পারবো? অবশ্য প্রজেক্ট যেহেতু, তাহলে কিছু লিমিটেশন থাকবে। এই যে অ্যাড টু প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে দেখেন কয়টা অপশন: ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স এস্টিমেট, টাইম, বিল, পারচেজ অর্ডার। এই কয়টা আইটেম ব্যতীত আর অন্য কোনো কিছু করতে পারবেন না একটা প্রজেক্টের ভিতরে। মানে ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স এস্টিমেট, টাইম, বিল, পারচেজ অর্ডার, এই কয়টা জিনিস আপনারা একটা প্রজেক্টে করতে পারবেন। কুইক বুকস আপনাদেরকে অ্যাক্সেস দিছে। তো আসেন সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে ইনফরমেশনটা আছে, আমার এমপ্লয়, দুজন এমপ্লয় আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে দুজন এমপ্লয়, প্রথম এমপ্লয়ের নাম জন স্মিথ, সে মার্কেটিং ম্যানেজার, $25 সে প্রতি আওয়ারে কাজ করে, 80 ঘন্টা সে কাজ করছে, ঠিক আছে। ওকে, তাহলে এমপ্লয়ের নামটা আমি অ্যাড করব, কিভাবে করব? এই যে ড্রপ ডাউন মেনু থেকে আপনি টাইমে যেতে পারেন, অথবা টাইম অ্যাক্টিভিটিসেও যাইতে পারেন। এই যে ট্র্যাক টাইম, এখান থেকেও অ্যাড করা যায়। এই যে দেখছেন সিঙ্গেল এন্ট্রি চলে আসে না? প্রথমে নাম দিতে হবে জন স্মিথকে আপনার, বলেন এমপ্লয় না? অবশ্যই এই যে কন্ট্যাক্ট টাইপের মধ্যে ভালো করে খেয়াল করবেন, এমপ্লয়। এই যে জন স্মিথ মার্কেটিং ম্যানেজার, হায়ারিং ডেট, যে কোনো একটা ডেট দিয়ে দিতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু না। তবে অবশ্যই প্রজেক্টের আগে হইতে হবে, আবার প্রজেক্টের পরে দিয়েন না, হ্যাঁ।
আচ্ছা, জানুয়ারি 1 তারিখে তাকে আমি হায়ার করছি। ওকে, এই যে দেখেন প্রজেক্টের নাম কিন্তু বাই ডিফল্ট চলে আসছে, XYZ কর্পোরেশন মার্কেটিং ক্যাম্পেইন। এরপরে বিলেবল পার আওয়ার কত, কত ডলার সে কাজ করে ভাই? 25। অবশ্যই এটার উপরে কি ট্যাক্স দিতে হবে, এই যে ট্যাক্সেবল। ক্লাস যদি থাকে ক্লাস দিবেন, লোকেশন থাকলে লোকেশন দিবেন, না থাকলে নাই। পার আওয়ারে কত? 25 না? এই যে 25। এরপর আসেন স্টার্ট ডেট সেট করা যায়, কত কত তারিখ থেকে সে স্টার্ট করছে সেটা সেট করা যায়। কত তারিখ থেকে? আমার প্রজেক্টটা কত তারিখ থেকে শুরু? জানুয়ারি 1 তারিখ থেকে, তাই না? জানুয়ারি 1, 2024। জানুয়ারি 1, 2024। এবার আসেন ডিউরেশন। আপনি যদি হিসাব করতে পারেন ম্যানুয়ালি যে সে এতক্ষণ কাজ করছে, তাহলে হিসাব করে ঘন্টা আর মিনিটটাকে দিয়ে দিবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, কর্মচারী তো চা খাইতে যেতে পারে, লেজিয়ার টাইম ইয়ে করে, ওগুলাকে বাদ দিয়ে হিসাব করবেন। এই যে এটা সিলেক্ট করে দিতে পারেন, এই যে স্টার্ট এন্ড এন্ড টাইম, কখন থেকে শুরু হয়েছে, এই যে কখন স্টার্ট টাইম কখন, এই যে দেখেন 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45, 1 মিনিট, 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড, কখন থেকে স্টার্ট হয়েছে, কখন এন্ড টাইম হয়েছে, সবকিছু আপনি দিতে পারেন। এই যে অ্যাড ব্রেক আছে না, ব্রেক মানে সে কতক্ষণ ব্রেক নিছে সেটাও আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, সে যদি আধা ঘন্টা ব্রেক নেয় আধা ঘন্টা দিবেন, মিনিটের হিসাব করে, ঘন্টা মিনিটে। তাহলে আমাদের এখানে হিসাব করাই আছে কতক্ষণ সে কাজ করছে, 80 আওয়ার, 80, তারপরে সেমিকোলন দিয়ে 00। ঠিক আছে, দেখেন তো নিচে একটা সামারি আসছে না, নিচে একটা সামারি আসে না, 80 আওয়ার্স 25 করে কত, 2000 প্লাস ট্যাক্স, মানে ট্যাক্সও এটার সাথে অ্যাড হবে পরবর্তীতে। আমরা এটাকে করব সেভ। আচ্ছা, একটু রিলোড নিবে বা নাও নিতে পারে। এই যে দেখেন এইখানে দেখাচ্ছে না, 80 আওয়ার কাজ করছে কত, 2000। ঠিক আছে, এখন আমি ওভারভিউতে যাই, দেখছেন 2000 কি কস্টে চলে গেছে না? কারণ কি আপনি এমপ্লয়ীদেরকে কি খরচ ইয়ে করতেছেন, রাইট। এরপর আসেন আরেকটা, আমি টাইম অ্যাক্টিভিটি অ্যাড করব। এই যে অ্যাড টু প্রজেক্টের আন্ডারে টাইমে চলে যাব, সারা জনসনকে আমি অ্যাড করব। সে গ্রাফিক্স ডিজাইনার, $20 করে কাজ করে 60 ঘন্টা। এমপ্লয়ি, এক এক 24-এ তাকে হায়ার করছি। বিলেবল পার আওয়ার কত, $20, তাই না? $20, ট্যাক্স অবশ্যই দিতে হবে 20 করে, হায়ারিং ডেট 60 ঘন্টা, তাহলে কত, 1200 হয় না? 60 ঘন্টা কাজ করছে, $20 করে প্রতি আওয়ারে, তাকে তাহলে কত ইয়ে করতে হবে তাকে, 1200। এটার সাথে ট্যাক্সও অ্যাড হয়ে যাবে, তাহলে সেভ এন্ড ক্লোজ করে দিব। এই যে দেখেন টোটাল 140 ঘন্টা, তার জন্য আপনার কস্টিং হয়েছে 3200। আপনি ওভারভিউতে চলে যান, এই যে 3200 হয়ে গেছে না? আপনার ইনকাম 0, কস্ট 3200, প্রফিট এখন কি -3200। ওকে, এবার আসেন আমরা কিছু, আমাদের তো ইনকাম হয়েছে তাই না, ইনকাম রিলেটেড কিছু অ্যাড করে দিই। ইনভয়েস হয়েছে, অ্যাড টু প্রজেক্টে যাব, ইনভয়েস করতে যাব। আমি কিন্তু ডেট দিই নাই, আপনারা অবশ্যই কি ওই প্রজেক্টের ভিতরে, ডেটটা কি ওই প্রজেক্টের ভিতরে হবে না, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এটা খেয়াল রাখবেন। ডেট দিনে তার মানে এই না যে মানে আর কি ডেটটা হবে না। 24-এর জানুয়ারির 10 তারিখে ধরলাম, 30 দিন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এটা নাই, আমাকে অ্যাড করে নিতে হবে।
কত? $8,000 না? এটা কি সার্ভিস? সেলস প্রাইস 8,000ই ধরলাম। সার্ভিস অ্যাকাউন্টে যাবে। ওকে, সেভ এন্ড ক্লোজ। এই দেখেন 8,000 চলে আসছে, কোয়ান্টিটি একটাই থাকবে। ভ্যাট কিছু বলি নাই, তাহলে আপাতত পক্ষে নো ভ্যাট দিবেন। এটাকে আমরা কি করব? সেভ এন্ড ক্লোজ করে দেব। দেখছেন কি সুন্দর বেড়ে গেছে না? 8,000 কি আপনার ইনকামে চলে গেছে, একটা ইনভয়েস করছেন, আর কি কস্ট 3200, তাহলে আপনার প্রফিট মার্জিন কত? 60%। এই যে ওপেন ইনভয়েস কত আছে? 8,000। তার মানে কি ওপেন ইনভয়েসটা কি পেইড হয়েছে এখনো? সে তো আমাকে পে করে নাই, তাহলে এখন কি ওপেন ইনভয়েস আকারে থাকবে। ওভার ডিউ ইনভয়েস ওটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এভাবে করে আপনারা তাহলে কি করবেন? যতগুলো ইনকাম আছে, ইনকামকে অ্যাড করবেন। অবশ্যই ডেটটা হইতে হবে কি ওই প্রজেক্টের ভিতরে। ঠিক আছে? যে প্রজেক্ট অ্যাড করতে হবে। তারপর এক্সপেন্স করবেন তিনটা: অ্যাড, প্লেসমেন্ট, প্রিন্টিং ম্যাটেরিয়াল, মার্কেটিং এন্ড সফটওয়্যার সাবস্ক্রিপশন। এগুলো করবেন। আর এর এমপ্লয় কস্টটাকে আমরা দেখাই ফেলছি না? মাত্র অ্যাড করার সময় কি করলাম, তার ঘন্টা আর হইতেছে তার ডলার হিসাব করে আমরা দেখাই ফেলছি না? তাহলে তার এমপ্লয়ের প্রয়োজন নাই। তাহলে ইনভয়েস আর ইনকামটাকে দেখায় আপনারা প্রত্যেকটা প্রজেক্ট কাজটা কমপ্লিট করবেন, তিনটা প্রজেক্ট। ঠিক আছে? এই যে নতুন করে প্রজেক্ট অ্যাড করতে গেলে প্রজেক্ট অপশনে আসতে হবে আগে। সর্বপ্রথম প্রজেক্ট অপশনে এসে তারপরে এই যে নিউ প্রজেক্টে যেতে হবে। আবার ওই প্রজেক্টের ভিতরে চলে যান না, এখান থেকে আপনি কাজ করতে হবে। হ্যাঁ, এভাবে করে তিনটা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের এইখানে কাজ করবেন, কাজ জমা দিবেন। আর হইতেছে প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা, সরি, প্রফিটেবিলিটি স্টেটমেন্টটা দেখাবেন। এই যে প্রজেক্ট রিপোর্টে চলে যান, রিপোর্টে গেলে প্রজেক্ট প্রফিটেবিলিটি ক্লিক করেন, অল ডেট দিয়ে রান রিপোর্ট করেন। এই যে দেখেন প্রজেক্টের কি কত প্রফিটেবিলিটি হয়েছে সেটা দেখাই দিতেছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা তিনটা প্রজেক্ট করবেন এখানে, তিনটা প্রজেক্টের যা যেভাবে বুঝাই দিলাম স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা স্টেটমেন্ট করবেন আর প্রত্যেকটা রিয়াগুলো জমা দিবেন। কেমন? হ্যাঁ, ওভারভিউ তো অবশ্যই স্ক্রিনশট নিবেনই। এটা গেল আপনাদের প্রজেক্টের ব্যাপার। বলেন। মানে ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আপনার মূল হেড অফিসে একটা কুইক বুকস মেনটেন হবে, আর পাশাপাশি যে সাব অফিস গুলো আছে সেগুলোতে কুইক বুকস মেনটেন হবে। সেগুলোকে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিলে কি হবে? না না না, প্রজেক্ট কেন করবেন? আপনি তো ওই আপনার ওই ইউনিটের তো সম্পূর্ণ সারা বছরের হিসাব রাখবেন, তাই না? ওই ব্রাঞ্চের, তাহলে ওই ব্রাঞ্চে তো সারা বছর আপনার কুইক বুকস হবে, আপনারও কুইক বুকস হবে, তাহলে তো এটা প্রজেক্টের হিসাবে যাচ্ছে না। আপনি ওইখানে কুইক বুকস করে জাস্ট কানেক্ট করে নেবেন ওই অ্যাকাউন্টেন্ট হিসেবে। ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট রোলে আছেন, মূল হেড অফিসের অ্যাকাউন্টেন্ট রোলে আছেন। বাকি যে আপনার যে ইউনিট গুলো আছে বা ব্রাঞ্চ গুলো আছে সেগুলোতে যখন কুইক বুকস ইয়া করা হবে, সাবস্ক্রিপশন কিনা হবে, তখন আপনি কি করবেন, ওই ব্রাঞ্চ গুলার অ্যাকাউন্টেন্ট ওই যে অ্যাক্সেস নিয়ে আপনি এখান থেকে একবারে বসে সবগুলাকে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা প্রজেক্ট দেখলাম, ব্যাংক ডিপোজিট আপনারা করবেন, ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট দেখলাম। এরপরে আসেন ভ্যাট রিটার্ন দেখবো আর বাজেট তৈরি করা দেখবো। হ্যাঁ, ভ্যাট রিটার্ন। আচ্ছা, এবার ভ্যাটের কাজটা একটু আপনাদেরকে বলি, যে কাজটা নিয়ে অনেক আপনাদের কোশ্চেন থাকে যে ভাই ভ্যাটটা নিয়ে কিভাবে কাজ করবো, বা আমাদের এখানে কাজের প্রসেসটা কি। আচ্ছা, এখানে সর্বপ্রথম সিস্টেমটা বুঝেন ভালো করে। আমি প্রতিষ্ঠানের এই যে যে কোম্পানিটা আছে ল্যান্ডস্কেপ সার্ভিস, এই কোম্পানির আমি কি একজন অ্যাকাউন্টেন্ট, তাই না? আমি এই অ্যাকাউন্টসটা মেনটেন করতেছি। তাহলে এই অ্যাকাউন্টস এর এই যে যত ভ্যাটের হিসাব আছে, পারচেজের সময় ভ্যাট দিচ্ছি, সেলসের সময় ভ্যাট গুলা নিচ্ছি, এই যে যে অ্যাডজাস্টমেন্ট গুলা,
বা এই জিনিসগুলাকে কি বছর শেষে কি অডিট করাইতে হয়। তাহলে আমার কাজটা এখানে কি হবে? আমি যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হই বা আমার কাছে সেই যদি লাইসেন্স থাকে, তাহলে তো আমি করতে পারবো। কিন্তু নরমালি কি হয়, আপনার ক্লায়েন্ট মানে এই যে ল্যান্ডস্কেপিং সার্ভিস, সে আমাকে বলবে যে ভাই আমার এই বছর ট্যাক্স জমা দিতে হবে বা ভ্যাট জমা দিতে হবে, তাহলে আমাকে স্টেটমেন্ট দেন। আমি কি করব, এই অ্যাকাউন্টে গিয়ে আমি যা যা কাজ করছি সে প্রত্যেকটা জিনিসের এগেইনস্টে স্টেটমেন্ট রেডি করে তাকে দিব। আমার ক্লায়েন্ট স্টেটমেন্ট গুলাকে নিয়ে সে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাছে যাবে, হোক সে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, সে হইতে পারে কোন অডিটর, সে হইতে পারে সিএ, সে হইতে পারে সিএমএ, এসিসিএ, সিপিএ, যে কোনো প্রফেশনাল ডিগ্রিধারী যারা এই ট্যাক্সের কাজ করে তাদের কাছে রিপোর্ট গুলাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারা কি করবে, এই রিপোর্টটাকে যাচাই বাছাই করবে। করে দেখার পরে যদি দেখে যে সবকিছু ওকে আছে, তাহলে আমার ক্লায়েন্টকে বলবে যান এবার আপনি গিয়ে ভ্যাটটা জমা দিয়ে আসেন। পরে ভ্যাটটা জমা দিয়ে আসলো, জমা দিয়ে এসে আমাকে সে ইনফর্ম করলো আমি কিন্তু ভ্যাট জমা দিয়ে দিছি। তাহলে আমার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ হবে দুইটা, একটা হইতেছে স্টেটমেন্ট রেডি করে দেওয়া, আর একটা যখন সে ট্যাক্সটা বা ভ্যাটটা জমা দিয়ে আসে তখন জাস্ট ফাইলিং করে দেওয়া, যে ভ্যাটটা দেওয়া কমপ্লিট। ঠিক আছে, এই দুইটা কাজ আমরা নর্মাল এজ এ বুক কিপার, যদি আমাদের কারো প্রফেশনাল ডিগ্রি না থাকে আমাদের এই দুইটা কাজ করতে হবে। আর যদি কারো প্রফেশনাল ডিগ্রি থাকে তাহলে সে অডিটের কাজটাও করতে পারবে। আমি প্রসেসটা বুঝাইতে পারছি? আমাদের কাজ প্রথমে স্টেটমেন্ট রেডি করে দেওয়া। এই যে দেখেন এইখানে, এখানে একটা স্টেটমেন্ট ধরেন, এখানে যে স্টেটমেন্টটা আমি প্রথমে কি করব, এখানে 25/12/2024 থেকে 31/12/2024, তাই না, 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একটা রিটার্ন তৈরি করব। এই যে এখান থেকে প্রিপেয়ার রিটার্নে চলে যাব। আপনাদের তো অ্যাকাউন্ট কোয়ার্টারলি, তাই না? আমি তো অ্যাকাউন্ট সেট আপ করি নাই, আপনাদের কোয়ার্টারলি হিসাব। হ্যাঁ, স্টার্ট ডেটটা সিলেক্ট করে এন্ড ডেটটা সুন্দর করে দিবেন। হ্যাঁ, এই যে দেখেন 25 তারিখ থেকে 31/12 পর্যন্ত আমি সাবমিশন করব হচ্ছে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারি 1, 2025-এর 1 তারিখ, 31 তারিখ পর্যন্ত, মানে 25, 26, 27, 28, 29, 30, 31, এই 7 দিনে আমার সাবমিশন ডেট। আমি কি করব, 1 তারিখে গিয়ে ভ্যাটটা জমা দিব। এই যে ভ্যাটের রিপোর্ট, এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে দেখতে পারেন আপনাদের ভ্যাট কোন খাতে কত চলে গেছে। ঠিক আছে, প্রিন্ট করে দেখবেন। তারপরে এই যে মার্ক অ্যাজ ফাইল, এখানে বলছে দিস মার্ক ইউর রিটার্ন অ্যাজ ফাইল অ্যান্ড ক্লোজ দ্য বুকস ফর দিস ভ্যাট পিরিয়ড। মানে আপনি যখন ফাইলিং করে ফেলবেন, মানে পেমেন্ট দিয়ে এসে যখন ফাইলিং করে ফেলবেন, তখন কি হবে, আপনার এই বইয়ের জন্য মানে ভ্যাট পিরিয়ডটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ট্রানজেকশন ফ্রম দিস পিরিয়ড দ্যাট আর চেঞ্জড লেটার উইল শো আপ ভ্যাট এক্সেপশন রিপোর্ট। যদি আপনার ট্রানজেকশনে কোনো ধরনের চেঞ্জ নিয়ে আসেন আপনি, বা কোনো ট্রানজেকশন যদি মিসিং হয়ে থাকে, তাহলে সেটা পরবর্তীতে ভ্যাট এক্সেপশন রিপোর্ট নামে আলাদা রিপোর্টে সেটা দেখানো হবে। সেটা আর এই ফাইলে দেখাইতে পারবেন না। তো আমি কন্টিনিউ দিয়ে দিই। এখানে দেখেন ভ্যাট মার্ক অ্যাজ ফাইল, রেকর্ড রিফান্ড, রেকর্ড রিফান্ডে চলে যাই। কেন রিফান্ড আসছে ভাই? মাইনাস আসছে, মানে কি আমি ভ্যাট বেশি দিয়ে ফেলছি। আমি ভ্যাট কি করছি, যা দেওয়ার কথা তার থেকে দ্বিগুণ করে ফেলছি। এই জন্য দেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট ধরলাম, এই কারেন্ট অ্যাকাউন্ট আমি ব্যাংকে নিব, এই যে পেমেন্ট না, এখন কি হবে, রিফান্ড হবে। তা ওই যে মনে আছে ভ্যাট বা ট্যাক্স অ্যাড করার সময় আমি নিচে একটা অপশন অ্যাড করে দিয়েছিলাম, পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, মনে আছে? এই জন্যই ভাই এই এই কাজটা হয়। এবার বুঝতে পারছেন? ওটা যদি না দিতাম তাহলে কিন্তু এই রিফান্ড আমি পাবো না। কোথার কাজ কোথায় গিয়ে হয়েছে, এটা খুব মানে আর কি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, যে ওই অপশন যদি না দেন, আপনি যতই 1000 বার রিফান্ড করেন না কেন ভাই, আপনার এখানে রিফান্ডের কোনো ইম্প্যাক্টই পড়বে না। তাই ওইখান থেকে আপনার রিফান্ড ইয়ে করতে হবে। এই যে এখানে কত রিফান্ড হবে, 464.50। আচ্ছা, আমি ডেটটা নিয়ে নিই, ধরলাম অগস্টের 1 তারিখে আমার রিফান্ড পাইছি, রেকর্ড ভ্যাট রিফান্ড। ম্যাক্সিমাম টাইমে পেমেন্ট করতে হয়, এখানে আমি ভ্যাট পেয়ে গেছি, তাই না, রিফান্ড পেয়ে গেছি। এই যে দেখেন এখন কি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না, তার মানে ওই সময়ের জন্য আমার ভ্যাট রেডি করা কমপ্লিট। তাহলে প্রিপেয়ার রিটার্ন করলাম, রিটার্ন করে আমার ক্লায়েন্টকে দিলাম, সে প্রফেশনাল যে কোনো একজন মানুষের কাছ থেকে অডিট করে নিয়ে এসে আমাকে বলছে যে আমি ভ্যাটটা পরিশোধ করে দিছি, তারপরে আমি এসে ফাইলিং করে দিছি। এরপরে দেখেন এই যে আরেকটা রিপোর্ট রেডি হয়ে আছে, দেখছেন?
কয় তারিখ থেকে? 1/1/2025 থেকে 31/3/2025 তারিখ পর্যন্ত, মানে 3 মাসে, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের জন্য আমি এটা প্রিপেয়ার রিটার্ন করতে যাই। দেখেন ওপেনিং ডেটটা লক হয়ে যাবে, তো শুরু থেকে ওপেনিং ডেটটা সাবধানে দিতে হবে। হ্যাঁ, 31 তারিখ। আচ্ছা, এপ্রিলের 1 তারিখে। দেখেন এবার কিন্তু আমাকে ভ্যাট দিতে হবে। এবার কি দিতে হবে না? এই যে ভ্যাট দিতে হবে। এই যে ভাই, প্রত্যেকটাতে ক্লিক করলে কিন্তু আপনি দেখে আসতে পারবেন কোথা থেকে এগুলা কালেকশন হয়ে আসছে, এই জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে। এই যে মার্কেস ফাইল, প্রথমে ফাইল করলাম। ফাইল করার পরে আপনি যদি পে লেটার করেন তাও সমস্যা নাই, পরে এখানে এসে পেমেন্ট করতে পারবেন। এই যে এখানে এসে রেকর্ড পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, যদি কোনো কারণে এখানে মিস্টেক চলে যায়, এই যে রেকর্ড পেমেন্ট, কোথা থেকে পেমেন্ট করবেন? এই যে পেমেন্ট অপশনে ক্লিক থাকতে হবে। এটা 1 তারিখে, আগস্টের 1 তারিখে পে করব। কত? 1298.39। সেভ করে দেব। সে জমা দিয়ে আসার পরে যখন আমাকে ইনফর্ম করবে, তখনই আমি এই পেমেন্টের কাজ বা রিফান্ডের কাজটা তখনই অ্যাডজাস্ট করবো। এই যে দেখেন গ্রিন সিগন্যাল হয়ে গেছে। বুঝাইতে পারছি? তাহলে আপনারা যে ভ্যাট গুলা আপনাদের অ্যাড করছেন, সেখান থেকে এভাবে করে ফাইলিং করবেন। কেমন? কয়েকটা, মানে আর কি 3-4 মাস বা 5-6 মাস প্র্যাকটিস করবেন, প্রসেসটা বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে? আর জমা দিবেন ভ্যাট রিটার্ন গুলো। এই যে এখন এখান থেকে ভিউ রিটার্নে গেলে কিন্তু আপনি রিটার্ন দেখতে পাবেন। এই যে আপনার রিটার্ন, এই যে প্রিন্ট অপশন আছে। ঠিক আছে? এখান থেকে তাহলে ভ্যাট রিটার্ন গুলা ভাই, একমাত্র কুইক বুকস এমন একটা সফটওয়্যার, কুইক বুকস অনলাইন, যারা ওয়ার্ল্ড এর মধ্যে সরাসরি ভ্যাট পেমেন্ট করার জন্য অথরাইজড একটা সফটওয়্যার। এখন পর্যন্ত অন্য কোনো সফটওয়্যার এত অথরাইজেশন পায় নাই। এই যে প্রিপেয়ার রিটার্ন করা, তারপরে অনেকেই ইউএস এর ম্যাক্সিমাম পার্সনই এখন কুইকবুকস কেন ব্যবহার করে? এই যে ভ্যাট রিটার্নটা যে জমা দিতে হয়, এই প্রসেসটা অন্য কোনো জায়গায় গেলে অনেক জটিলতা থাকে। এই জন্য ক্লিয়ারিফিকেশন রাখার জন্য কিন্তু কুইকবুকসটা ইউজ। রিটার্নটা পাই, রিফান্ড করে। হুম, এটা ট্রানজাকশন কি ইফেক্টটা কি অ্যাকাউন্টসে অবশ্যই দেখা যাবে। অবশ্যই। এটা কোথায় পাবো বলেন তো? চার্ট অফ অ্যাকাউন্টসে না? রিপোর্ট সেকশনে গেলেও পাবেন, অথবা চার্ট অফ অ্যাকাউন্টে গেলেও পেয়ে যাবেন। দুই জায়গায় পাওয়ার কথা। দেখি আমরা এখান থেকে এই অ্যাকাউন্ট ইউজ করছিলাম, তাই না? অ্যাকাউন্ট হিস্ট্রিতে ভাই দেখেন, এই যে ডিপোজিট হয়ে আসছে, দেখছেন? ভ্যাট পেমেন্টটা কি ডিপোজিট, মানে ওই যে রিফান্ড যেটা পাইছেন পরবর্তীতে এই যে পেমেন্ট করছেন, আপনি এটাতে ক্লিক করলেও কিন্তু ট্রানজেকশনের ডিটেলসটা দেখতে পাবেন। এই যে এখান থেকে এডিট অপশনে যান। ভাই কুইক বুক সব জায়গায় ক্লারিফিকেশন দেখে দিছে ভাই। এই যে, ঠিক আছে, সব জায়গায় ক্লারিফিকেশন আছে তাদের। আপনি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারণ এখানে অ্যাকাউন্টস কথা বলবে। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাই বাজেট, তাই না? বাজেট নিয়ে কথা বলবো। ট্যাক্স বা ভ্যাট কি? একই, বাইরের দেশে ভ্যাট হিসেবে ইউজ হয়। আমাদের দেশে যেরকম আলাদা আলাদা অনেক রকমের আছে, এরকম না। ওই দেশে ভ্যাট, আবার অনেক দেশে জিএসটি নামেও আছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা বাজেট দেখবো। বাজেটটা নরমালি আমরা কি জানি? বাজেটটা হইতেছে ওয়ান কাইন্ড অফ প্রি ডিটারমিনেশন, তাই না? আপনি নেক্সট ইয়ারে বা নেক্সট সময়ে আপনি কি ধরনের বাজেট করতে চাচ্ছেন, বা আপনার প্রতিষ্ঠানটা কেমন সেল করতে চাচ্ছে, বা আপনার ইম্প্যাক্টটা নেক্সট ইয়ারে গিয়ে কিরকম দাঁড়াবে, সেটা আপনি দেখতে চান। এই যে এখান থেকে ইম্পোর্ট বাজেট করা যায়, অথবা ক্রিয়েট বাজেট করা যায়। আপনার যদি কোনো বাজেট রেডি করা থাকে, আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। আমরা ক্রিয়েট বাজেটে যদি চলে যাই, এখান থেকে আপনার বাজেটের টাইপ, পিরিয়ড, কনসোলিডেটেড থেকে নেক্সটে চলে যাবেন। আপনার যত চার্ট অফ অ্যাকাউন্ট, মানে কত থেকে কত পিরিয়ডটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, তারপর কম্পেয়ার রেফারেন্স ডাটা,
মানে আপনার যে এখানে রেফারেন্স ডাটাগুলো আছে সেগুলোর সাথে কম্প্যারিজন করবেন অ্যাকচুয়াল। এই যে ইয়ারলি করা যায়, কোয়ার্টারলি করা যায়, মান্থলি করা যায়, যে কোনোটাই করা যায়। এবার আপনার যত চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবই তো এখানে শো করবে, তাই না? আপনার বাজেটের। এখন ধরেন আমি যে কোনো একটা অ্যাকাউন্টে যাই, ধরেন সেলস, ধরলাম জানুয়ারি 25, এখানে আচ্ছা, জানুয়ারি 26 থেকে ডিসেম্বর 26, আমার এই বছরে আমি চাচ্ছি আমার সেল হইতে হবে 8,000। সেল কত হইতে হবে? 8,000 ধরতেছে, আমার এক বছর সেল হবে। এই যে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই কি সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে না? মাসে মাসে ভাগ হয়ে গেছে না? তাহলে প্রতি মাসে কত করে করতে হবে সেটা দেখা যাচ্ছে না? এখন আপনি চাচ্ছেন, ধরেন এপ্রিলে গিয়ে আপনি ধরলেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেটা কি আপনার সেল একটু বেশি হবে, ঠিক আছে? ধরলেন কত, 700 সেল হবে, তাহলে আলটিমেট কি আপনার টোটালটা বেড়ে যাচ্ছে। মানে এইখানে ওই রকম পার্সেন্টেজ আকারে হিসাব করার সুযোগ নেই, ঠিক আছে? এটা কিন্তু আবার জেরোতে বেটার। জেরোতে পার্সেন্টেজ করে বলা যায় যে এত পার্সেন্ট করে বাড়বে, বা 500 করে ইনক্রিজ হবে, 500 করে ডিক্রিজ হবে, এটা বলার সুযোগ আছে। কিন্তু কুইক বুকসে এই জিনিসটা নাই। কুইক বুকসে আপনাকে ম্যানুয়ালি হিসাব করে করে যেতে হবে, আপনার সিজন ওয়াইজ বুঝে বুঝে আপনাকে যেতে হবে যে আপনার কোন মাসে কত আপনার খরচ হতে পারে। ধরেন এই যে এখানে 700 হয়েছে না, এখন আপনি চাচ্ছেন পরের মাস থেকেও 700 হবে, এটাতে ক্লিক করা মাত্র দেখেন সবগুলো 700 হয়ে গেছে, দেখছেন? তো আপনারা বাজেট রেডি করবেন, আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের চিন্তা ভাবনা করে বাজেট রেডি করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসেন পেরোল নিয়ে কথা বলবো। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা পেরোল। মনে ভাই ক্লাস শেষে মনে করবেন পেরোল আর হইতেছে ইয়ার টাইম শিটে ভিডিও দেওয়ার জন্য মনে করে নিয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, পেরোল। এখন পেরোল বলতে আমরা কি বুঝি? নরমালি পেরোল বলতে আমরা কি বুঝি? আর এখানে আপনারা বাজেট করে প্রিন্ট আউট করে আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, হ্যাঁ? এই যে এখান থেকে প্রিন্টের অপশন আছে, এক্সেল অথবা পিডিএফ। নরমালি পেরোল বলতে আমরা কি বুঝি? আমার প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী আছে তারা যে কাজ করছে তাদের যে আমি স্যালারি গুলা পে করতেছি, সেটা কি আমার এন্ট্রি করতে হয়, তাই না? এখন পেরোলের জন্য আলাদা সফটওয়্যার আছে কুইক বুকস পেরোল নামে। কুইক বুকস পেরোল একমাত্র এই সফটওয়্যারই আছে যেটা পেরোল নিয়ে সব থেকে ভালো কাজ করে, ঠিক আছে? মানে পেরোল, এখন পেরোলের কাজ নরমালি আমরা এজ এ বুক কিপার বা ফ্রেশার হিসেবে পাবো না। কেন পাবো না তার রিজন আমি দেখাচ্ছি। ধরেন কুইক বুকস পেরোলে গেলাম, পেরোল প্রাইসিং এ যাবো একটু। পেরোলের প্রাইসিং গুলা দেখেন, পেরোলের প্রাইসিং গুলা দেখেন। আর কুইক বুকস নরমালি ব্যবহার করে কারা? স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান, তাই না? আর তারা নরমালি এটা কেন করে? যাতে তার অ্যাকাউন্টটাকে সুন্দর করে ভেরিফিকেশন করে যাতে নিয়ে আসতে পারে, ভ্যাট গুলো দিতে পারে। এখন দেখেন পেরোল কোর প্লাস সিম্পল স্টার্ট $88, যেটা মূলটা সেটা হিসাব করেন, আর এখানে অফার দিয়ে হইতেছে $44। নিচে একটু ভালো করে খেয়াল করেন, প্লাস 6.5 পার এমপ্লয়, এমপ্লয় পার মান্থ। মানে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা এমপ্লয়ের জন্য $6.5 এক্সট্রা করে প্রতি মাসে পে করতে হবে। যদি 10 জন থাকে তাহলে 6.5 দিয়ে করে গুণ করেন। আবার কুইক বুকস এর আলাদা করে যদি কিনেন তাহলে কত পে হইতেছে আপনার ঘুরে ফিরে, হ্যাঁ? তাহলে এই যে এত পে করে কি কেউ নিবে? কিন্তু তার তো পেরোলে কাজ করাইতে হবে। তাহলে এখন পেরোলের কাজ ম্যাক্সিমাম টাইমে কারা করে জানেন? পেরোলে কাজ করে বিভিন্ন ধরনের এজেন্সি গুলা, বা আমরা যারা অনেকদিন ধরে কাজ করি আমাদের কাছে থেকে তারা করা নিতে পারে। এখন পেরোলের জন্য আলাদা যেহেতু সফটওয়্যার, এখন পেরোলের বিভিন্ন ধরনের এজেন্সি ওরা কি করে? পেরোল সফটওয়্যারটা নেয়, তাদের তো ক্লায়েন্ট অনেক, একবার কিনলে অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করা যায়।
এখন পেরোলে কাজটা কি করে, ওই এজেন্সির মাধ্যমে করায় নিয়ে আসে। ঠিক আছে, করায় নিয়ে আসার পরে আমাদেরকে ক্লায়েন্ট কি করে জানেন, একটা রিপোর্ট ধরায় দেয়, ভাই এটা হইতেছে পেরোলের রিপোর্ট, এবার পেরোলটাকে আপনি বুক কিপিং করে দেন। বুঝাতে পারছি, পেরোলের বুক কিপিং আমরা শিখবো, আমরা পেরোল শিখবো না। কারণ পেরোলের বুক কিপিং এর কাজটাই আমাদের করতে হবে অ্যাজ এ বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে। তাহলে রিপোর্টটা কেমন দেখা যায়, এই দেখেন পেরোলের রিপোর্টটা। আমি আপনাদের প্রজেক্টের মধ্যে ভালো করে প্রজেক্ট দিব, এটা মনে করবেন, হ্যাঁ, দুইটা দুইটা প্রজেক্ট। আচ্ছা, এই যে পেরোলের ডিটেলস রিপোর্ট, এই যে পেরোলের ডিটেলস রিপোর্ট, এখানে কে রবার্ট সি ফকনার আছে। এই যে পে, কত ঘন্টা, কত অ্যামাউন্ট, কিছু ডিডাকশন আছে অবশ্যই, তাই না? এমপ্লয়ি পেইড ট্যাক্স, মানে এমপ্লয় যেগুলা ট্যাক্স পরিশোধ করছে, আর এমপ্লয়ার মানে যে নিয়োগ করছে সেও কি ট্যাক্স পরিশোধ করে না? স্টেটমেন্টটা ভালো করে বুঝেন, একটা হইতেছে রেগুলার পেমেন্ট করে, একটা হইতেছে কিছু ডিডাকশন আছে, আরেকটা হইতেছে কর্মচারী সে নিজে কিছু ট্যাক্স দেয়, আবার এমনও আছে যে যে প্রতিষ্ঠানে যাকে নিয়োগ করছে সেও কিছু ট্যাক্স দিচ্ছে, তাই না? তাহলে এই যে তার পে ডেট, এই যে তার পে ডেট, এই যে জন সেকো কে সুয়ারেজ, এই যে তার সবকিছু ডিটেলস আমি এখানে টোটাল, এই যে এখানে একবারে করে দেখাইছি, টোটাল কি একবারে করে দেখাইছি। এখন পেরোলের জার্নাল দিতে হবে, পেরোলের জার্নাল দিতে হবে আপনাদের জন্য, আমি এই রিপোর্টটা দিয়ে দিব এবং জার্নালটাও আমি এখানে দিয়ে রাখছি। পেরোলের জার্নাল হবে তিনটা, পেরোলের জার্নাল হবে তিনটা, একটা হবে পেয়েবলের জন্য, একটা কি পেয়েবলের জন্য, আর দুইটা হবে পেমেন্টের জন্য। কিভাবে আমি জিনিস দুইটা একদম বুঝিয়ে দিচ্ছি, এটারও ভিডিও করে রাখছি, সবই দিয়ে দিব আজকে। আমি এটা ডাউনলোড করে একটু, হ্যাঁ, একটু সময় দিন। ওকে, যেহেতু দুইটা ডাউনলোড হয়েছে আমি দুইটা পাশাপাশি রেখে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। একটা রিপোর্ট ভালো করে মাথায় ঢুকে নিবেন, দেখবেন যে যত পেরোলের রিপোর্ট আছে সবগুলা থেকে আপনি বের করতে পারবেন জার্নাল। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা জার্নালটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? টোটালটা আমাদের কাজ হবে, টোটালটা নিয়ে আমরা দেখবো, কেমন? টোটালটা নিয়ে আমাদের কাজ, একবারে আলাদা আলাদা করে দিব না, টোটালটা নিয়ে আমরা একবারে কাজ করব। আচ্ছা, খেয়াল করেন, এখানে প্রথমে রেগুলার পেমেন্ট কত, ৩,১৯০। রেগুলার পেমেন্ট মানে কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস না? হ্যাঁ, রেগুলার পেমেন্ট মানে কি, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেবিট করে দিলাম। তারপরে ওভারটাইম পে ১,১১০, এই যে ওভারটাইম পে ডেবিট করে দিলাম। তারপরে ডাবল ওভারটাইম পে নাই, জিরো, পেইড অফ টাইম জিরো, হলিডে পে কত, ৩২০, এই যে হলিডে পে কত, ৩২০। তারপরে বোনাস আছে ১৮০, কমিশন হচ্ছে ৮০, ভ্যাকেশন নাই। তাহলে এই যে কমিশন ৮০, বোনাস ১৮০। তাহলে রেগুলার পেমেন্ট যে কয়টা করা হয়েছে, রেগুলার পেমেন্ট যে কয়টা করা হয়েছে ভালো করে দেখেন, আমি সেগুলো কি করছি, ডেবিট করছি, তাই না? দেখেন আমি মার্কিং করে দেখাচ্ছি কিন্তু, রেগুলার পেমেন্ট যেগুলো করছি সেগুলো আমরা কি করলাম, ডেবিট করছি, ঠিক আছে? এরপরে আসেন, কিছু ডিডাকশন গেছে না, কিছু ডিডাকশন গেছে কিনা বলেন? আচ্ছা, মেডিকেল ইন্স্যুরেন্স, তাই না? মেডিকেল ইন্স্যুরেন্স, একটু বড় করে নিই, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স অফ করে দেন। মেডিকেল ইন্স্যুরেন্স, এটা কি আপনার ডিডাকশন মানে বাদ দিতে হবে, তাই না? এটার নামে পেয়েবল সৃষ্টি করলাম, দেখেন মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এটাকে এড করে দিলাম। তারপরে আসেন, কিছু এমপ্লয় নিজে ট্যাক্স পরিশোধ করছে, ফেডারেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স,
তারপরে মেডিকেয়ার ট্যাক্স, সিএ ইনকাম ট্যাক্স, এনসি ইনকাম ট্যাক্স। ভাই সিএ এনসি প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। এই যে ফুটা, ফুটারও কিন্তু মিনিং আছে জানেন? ফুটা আপনি অনলাইন লেখে সার্চ করেন, ফুল মিনিং অফ ফুটা ট্যাক্স। এই যে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, প্রত্যেকটা জিনিসেরই মিনিং আছে। হ্যাঁ, তো এই যে কর্মচারী যেই যে ট্যাক্স গুলা পরিশোধ করছে, কর্মচারী যে যে ট্যাক্স গুলা পরিশোধ করছে, সেই প্রত্যেকটা ট্যাক্সের নামে আমরা পেয়েবল সৃষ্টি করব। সে প্রত্যেকটা ট্যাক্সের নামে কি আমরা পেয়েবল সৃষ্টি করব। প্রত্যেকটা ট্যাক্সের নামে কি করলাম? পেয়েবল সৃষ্টি করে দিলাম। এরপরে আসেন লাস্টের কলামটা কি? এমপ্লয়ার পেইড ট্যাক্স, মানে প্রতিষ্ঠানের মালিক যে যে ট্যাক্স গুলা পরিশোধ করছে। ফুটা এমপ্লয়, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্স, মেডিকেয়ার এমপ্লয়ার ট্যাক্স এবং এনসি এসিওয়াই এমপ্লয়ার ট্যাক্স। এই যে ট্যাক্স গুলো আছে, সেই ট্যাক্স গুলাকে একবার ডেবিট করতে হবে। এই যে একবার ডেবিট করব, ঠিক অ্যাট দ্য মিন টাইম সেগুলাকে ক্রেডিট করে দিতে হবে, পেয়েবল নামে ক্রিয়েট করব। ঠিক আছে, এটা তো লায়াবিলিটি। এরপরে যে টাকা ডিফারেন্স থাকবে, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, যে টাকাটা ডিফারেন্স থাকবে সেটার নাম কি হবে? স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, দেখেন মিলে যাবে। এই যে এখানে ভালো করে খেয়াল করেন, এই যে দুইজনের টাকা কত? ৩,৫৫৮.২৭ না? হ্যাঁ, দেখেন তো মিলছে কিনা? ৩,৫৫৮.২৭ মিলছে। টোটাল কত টাকা দিতে হইতেছে? ৩,৫২৮.৫৮.২৭ ডলার। এই দেখেন, এটার নামে কি ক্রেডিট হবে। তাহলে আমি একদম সিম্পল ওয়েতে বুঝাই, যতগুলো রেগুলার পে করা হবে সবগুলাকে করবেন ডেবিট। ঠিক আছে, তারপরে প্রতিষ্ঠানের মালিক যেই যে ট্যাক্স গুলা দিয়ে দিবে মালিকের পক্ষ থেকে, সেটা একবার করবেন ডেবিট, আবার ক্রেডিট করবেন কি পেয়েবল নামে, কারণ এগুলো লায়াবিলিটি। পেয়েবল নামে ক্রেডিট করে দিবেন। আর প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী নিজ থেকে কোনো ট্যাক্স পরিশোধ করে দেয়, সেটাকে পেয়েবল নামে ক্রেডিট করে দিতে হবে। আর যদি কোনো ডিডাকশন থাকে, সেগুলো পেয়েবল নামে ক্রেডিট হয়ে যাবে। আর বাকি যে ব্যালেন্সটা হবে সেটা কি? ওই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল নামে দেখবেন, অবশ্যই কি মিলে যাবে। যদি না মিলে তাহলে অবশ্যই আপনার কি হিসাবে ভুল আছে। ঠিক আছে, তাহলে এটা গেল কি আপনার প্রথমে পেয়েবলের জন্য জার্নাল। এই যে পেয়েবলের জন্য জার্নাল, এই যে পেয়েবল ডেট এখানে দেওয়া আছে। এরপর আসেন, পেমেন্ট করতে হবে না? এই যে প্রথমে ৩,৫৫৮.২৭, এটাকে প্রথমে পে করতে হবে না? এটা করবেন কি ডেবিট, আর কি ব্যাংক ক্যাশ ক্রেডিট। ব্যাংক বা ক্যাশ আবার দিয়েন না ভাই, যে কোনো একটা মেথড দিবেন, আপনার যে কোনো ব্যাংক। ঠিক আছে, যে ব্যাংক থেকে আপনি টাকা পরিশোধ করবেন সেই ব্যাংকের নাম ক্রিয়েট করে দিবেন। আর বাকি এই যে পেয়েবল যতগুলো সৃষ্টি হয়েছে সেটা কি আর থাকবে? এই যে সবগুলোর নাম ডেবিট করে দিয়ে যে ব্যাংকের থেকে টাকা পরিশোধ করে দিবেন সেই ব্যাংকের টাকা ক্রেডিট। তাহলে জার্নাল, পেমেন্ট ডেটের জার্নাল হবে দুইটা ভাই। পেমেন্ট ডেটের জার্নাল হবে দুইটা, এই যে এখানে বলাই আছে, এই যে দেখেন, দেখেন এই যে ৬/৪/২০২৩ থেকে ৬/১০/২০২৩, তার মানে কয় দিন? ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ৭ দিনের না? ৭ দিনের। এই যে দেখেন রবার্ট সি ফকনারেরও কিন্তু কি ৭ দিনের। তাহলে ৭ দিনের জন্য এই যে ৬/১০/২০২৩ কি হবে? তার প্রথম জার্নালটা হচ্ছে। আর পেমেন্ট ডেট কবে? ৭/১/২০২৩। এটা কি দুইটা জার্নাল হবে, এই দুইটা জার্নাল। বুঝাতে পারছি? এভাবে করে পেরোলের বুককিপিংটা আপনারা করবেন। আপনাকে ক্লায়েন্ট এই সম্পূর্ণ রিপোর্টটা দিয়ে দিবে। আমি তো এটাকে এক্সেলে নিয়ে আসছি, তারা পিডিএফ আকারে দিবেন। সেটাকে নিয়ে এসে তারপরে আপনি সেই অনুযায়ী কি করবেন, আপনার বুককিপিং এর জন্য জার্নালটা করে দেবেন। বুঝতে পারছি? এক্সেলে সাজাইতে পারেন বা নাও সাজাইতে পারেন, যদি আমি তো সাজায় রাখছি আপনাদের বুঝার সুবিধার্থে। আপনি পিডিএফ থেকে যদি আপনি হিসাব করতে পারেন, পিডিএফ থেকেই ওখানে ম্যানুয়ালি হিসাব করে 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 ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে জার্নাল কি বোঝা গেছে? হ্যাঁ, এগুলো তো আলটিমেট থাকবে না, এই জন্য ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই। তো আপনারা সবাই জার্নাল দিবেন রিপোর্ট দেখে, দিয়ে জার্নাল গুলো আমাকে দেখাবেন, জার্নালের রিপোর্ট শুধু ইন্ডিভিজুয়াল এই জার্নাল গুলো আমি দেখতে চাই। ঠিক আছে, ডেট সিলেক্ট করে সেগুলো দিয়ে দিবেন। আর কি আছে আমাদের?
আচ্ছা, এবার আসেন ডেস্ক সফটওয়্যারটা নিয়ে একটু আলোচনা করব। হাউ টু কানেক্ট কুইক বুকস অনলাইন উইথ ডেস্ক। ডেস্ক কেউ চিনেন? এনিওয়ান? ডেস্ক সফটওয়্যার কেউ চিনেন না? এই ডেস্ক, আমি এটার কথা বলছি। এই ডেস্কটা কি? যখন আপনার কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অনেক বেশি থাকবে, তখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলাকে সহজে কুইকবুকস বলেন, জেরো বলেন, যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে সহজে ইন্টিগ্রেশন করার প্রসেস হইতেছে টেক্সট। এছাড়াও আছে হাবডগ, আছে আরো অনেক সফটওয়্যার আছে। ধরেন আপনাদেরকে একটু আগে রিভিউ দিতে বলছিলাম, কোথায়? এখন মাস্টার ইনস্টিটিউটে, তাই না? অনেকেই দেয় নাই, যারা দিছে। তো এইখানে আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম প্রথমে, সে বাইরের দেশে ছিল, ঠিক আছে? এখন ওই ক্লায়েন্টের অনেকগুলা ডাটা, সে যদি আমাকে পিডিএফ পাঠায়, হয় আমার মাথা নষ্ট হয়ে যাবে, নতুবা তার মাথা নষ্ট হয়ে যাবে। যদি এক্সেলে পাঠায়, এক্সেলে করতেও তো অনেক ঝামেলা হয়ে যাবে। তো এখন এটা থেকে আসলে সমস্যা থেকে দূর করার জন্যই এই সকল মানে আর কি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা যাতে খুব সহজেই আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে? এখন আসেন স্টেপটা আমি একটু দেখাই আপনাদেরকে, স্টেপ গুলো দেখাবো। কারণ এটা 14 দিন ট্রায়াল ভার্সন থাকে, ঠিক আছে? আর একটা অ্যাকাউন্টে একবার যে ট্রায়াল ভার্সন ওপেন করা হয়, সে অ্যাকাউন্ট আর দ্বিতীয়বার করা যায় না, ইমেইলে আর কি। তো ওই জন্য আমি রিসেন্ট কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি, হ্যাঁ, একদম রিসেন্ট। তাহলে ডেস্ক কানেক্ট টু কুইকবুকস অনলাইন। প্রথমে গুগলে ডেস্ক লিখে সার্চ করব। ওয়েলকাম টু ডেস্ক, এই যে সফটওয়্যার কোম্পানি, এখানে লেখাই আছে, অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার কোম্পানি অফার্স এ ক্লাউড বেসড প্ল্যাটফর্ম স্ট্রিমলাইন প্রসেস ফর অ্যাকাউন্টেন্ট, বুককিপার এন্ড বিজনেস। ওকে, তারপরে এই যে স্টার্টে ফ্রি ট্রায়াল করার পরে এখানে আমরা কেন আসছি? অ্যাকাউন্টিং আর বুককিপিং প্র্যাকটিস করার জন্য। স্টার্ট এ ফ্রি ট্রায়াল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার। আপনার অ্যাকাউন্টে যদি দুইটা অ্যাভেলেবেল থাকে, দুইটা মানে আর কি কি বলবো, কারেন্সি অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে হোম কারেন্সি যেটা, সেটার ইয়েগুলো ইউজ করবেন। কেমন? হোম কারেন্সি নাম্বার দেওয়ার পরে, না হোম কারেন্সিটা দিতে হবে, নাহলে তো কারেন্সি ম্যাচ করবে না। তারপরে কান্ট্রি, এই যে হোম কারেন্সি কান্ট্রি বলছে, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন ইউকে দিয়ে, তাহলে ইউকেরই ইনফরমেশন থাকতে হবে। প্র্যাকটিস নেম, যে কোনো একটা নাম দিয়ে সাইন আপ করে নেবেন, সিম্পল। তারপরে ভেরিফাই করবেন। ভেরিফাই, যে আপনার ইমেলে একটা মেইল যাবে, মেইল গিয়ে ভেরিফিকেশন করে লেট আস টেল অ্যাবাউট ইউর প্র্যাকটিস। কয়জন মিলে প্র্যাকটিস করতে চান, যে কোনো একটা সংখ্যা দিবেন, কন্টিনিউ করবেন। হোয়াটস ইউর রোল, আপনার এখানে কি কাজ? অ্যাকাউন্টেন্ট দিতে পারেন, বুককিপার দিতে পারেন, যে কোনো। ওকে, দেওয়ার পরে হুইচ প্রবলেম আর ইউ ট্রাইং টু সলভ উইথ টেক্স, আপনি কি প্রবলেম সলভ করতে চান ভাই, যে কোনো একটা দিয়েন। সেট আপ মাই বুক কিপিং প্র্যাকটিস, এটা দিলেন। এই যে দেখেন ডেক্সে কুইক বুক জেরো, দেখছেন, সেজ, ফ্রি এজ এন্ড কাশ ফ্লো, ব্রাইট বুকস, ঠিক আছে? এই সবগুলো কি কানেক্ট করা যায়। তাহলে আপনি কুইক বুকস সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। তারপরে ওয়েলকাম জানাচ্ছে, এটা হইতাছে ডেক্সের ইন্টারফেস। এইখানে নিচে একটা ইয়ে আছে, কানেক্ট সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার কানেক্ট করব, কানেক্ট করার পরে এই যে দেখেন, এই যে কানেক্ট অপশন চলে আসছে। আসার পরে এই যে কুইক বুকস সিলেক্ট করে নেবেন, যদি না পান এখান থেকে সার্চ করে নিতে হবে। কুইক বুকস কানেক্ট করে নিয়ে কানেক্ট টু কুইক বুকস, অবশ্যই আপনার বাম পাশের ট্যাবে যে কোম্পানির সাথে কানেক্ট করবেন সেটা ওপেন থাকতে হবে, তাহলে সরাসরি সে আপনার কোম্পানির নামগুলো নিয়ে নেবে। তাহলে কোম্পানির নামগুলো নেওয়ার পরে আপনার কোম্পানিটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে দেবেন। এই যে আমি মিনির সাথে কানেক্ট করতে যাচ্ছি, আমার এখানে কোম্পানি ছিল না মিনি, এই যে মিনি, মিনিটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে দেওয়ার পরে এই যে দেখেন কানেক্টিং ডেস্ক টু মিনি, মিনির সাথে কানেক্ট করলাম, এই যে কানেক্ট, এই যে অর্গানাইজেশন কানেক্টেড, ফিনিশ। এই যে দেখেন এখন আমার ইন্টিগ্রেশন কি হয়ে গেছে, কুইক বুকস ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন এই কুইক বুকস ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটা কুইক বুকস ইন্টারফেস, এই যে কস্ট আইটেম, সেলস আইটেম, এক্সপেন্স আইটেম, সবকিছু এখানে দেওয়া থাকবে। এখান থেকে সেলস আইটেমে যাই, এখানে ইনবক্স, ইন প্রসেসিং, আর্কাইভ, তিনটা অপশন পাবেন। এখানে আপনি ডকুমেন্ট অ্যাড করবেন, ঠিক আছে? ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট,
মানে যে ডকুমেন্ট আপনার ক্লায়েন্ট চাচ্ছে কুইক বুকসে কাজ করার জন্য, ঠিক আছে? অ্যাড ডকুমেন্টে চলে যাবেন, যাওয়ার পরে 4 ধরনের জিনিস এখানে অ্যাড করা যায়: কস্ট, সেলস, ব্যাংক, সাপ্লায়ার স্টেটমেন্ট। আমরা চাচ্ছি সাপ্লায়ার সেলস রিলেটেড কোনো একটা ফাইল আপলোড করার জন্য, তাহলে সেলস রিলেটেড এই যে এখান থেকে সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পরে এই যে ইনভয়েসটাকে আপলোড করে দিলাম, এই যে ইনভয়েস 1007, এই যে দেখেন চলে আসছে কি ইন প্রসেসিং না। এখানে বলছে 5 আউট অফ 6 ফিল্ড এক্সট্রাক্টেড, মুভ টু ইনবক্স, এটাকে ইনবক্সে নিয়ে গিয়ে তারপর এটা টু রিভিউ, মানে কোনো না কোনো ঝামেলা হয়েছে, আমাকে এটা ঝামেলা দেখতে হবে। ক্লিক করব, ক্লিক করা মাত্রই দেখেন এই যে আমার ইনভয়েসটা শো করতেছে, আর ডান পাশে এখানে কি কি সমস্যা, এই যে ট্যাক্সের এখানে সমস্যা, এটা তারা হলুদ সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এখন আপনার ইনভয়েসে 3-4টা লাইন থাকতে পারে, তখন এই যে ক্রিয়েট লাইন আইটেমসে গিয়ে লাইন আইটেম ক্রিয়েট করে নিতে পারেন। এই যে অবশ্যই মিলাই নেবেন, এগুলা কি মিলাই নেবেন, আপনার নেট অ্যামাউন্ট কত, ট্যাক্স অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত, সেই সবগুলা জিনিস মিলাই নেওয়ার পরে তারপরে এটা রেডি যখন বলবে তারা সিগন্যাল, তখনই সেটা কি পাবলিশ করে দিবেন। পাবলিশ করা মাত্রই সেটা গিয়ে কোথায় চলে যাবে, যেহেতু আমরা ইনভয়েস করছি সেটা চলে আসবে অল সেলস অপশনে। এই যে দেখেন সেলস অপশনে চলে আসছে, ক্লিক করলেই আবার আপনি আগের জায়গায় দেখতে পাবেন। এখন আমাদের কাজ কি ভাই, যদি আপনার অনেক বড় ক্লায়েন্ট পান, আমার ক্ষেত্রে যেটা ঘটছে যে আমার ক্লায়েন্ট ছিল, সে রেস্টুরেন্টের মালিক, তার অনেক অনেক ইনভয়েস, এন্ড এত ইনভয়েস সে আমাকে পাঠালে আমার মাথা খারাপ হয়ে যাবে। তাকে বলছি যে ভাই আপনি ডিক্স সফটওয়্যার নেন, সাবস্ক্রিপশন নেন, সাবস্ক্রিপশন দিয়ে একটা ন্যূনতম ফি দিয়ে সাবস্ক্রিপশন কিনেন, কিনে আপনি সবগুলা আপলোড করেন। তাকে বলে দিছি, সে সবগুলো আপলোড করছে। আমার কাজটা বেসিক্যালি শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে। কোথায় কি প্রবলেম হয়েছে, প্রবলেমটাকে জাস্ট দেখবো, দেখার পরে সেই জিনিসটাকে সব ঠিকঠাক আছে কিনা দেখে জাস্ট এখান থেকে পাবলিশ করে দেব। আমার কাজটা হইতেছে এইখান পর্যন্ত, ঠিক আছে? মানে আর কি কষ্ট করে আমাকে এক্সেলও পাঠানোর দরকার নাই, পিডিএফও পাঠানোর দরকার নাই, আপনি শুধু ছবি তুলবেন, কানেক্ট করে দেওয়া মাত্রই ছবির সাথে সাথে সেটা হয়ে যাবে। আর কুইক বুকস তো মোবাইলে ব্যবহার করে, এটা তো জানেন, অ্যান্ড্রয়েডেও ইউজ করা যায়, অ্যাপেলেও ইউজ করা যায়, যে কোনো ভার্সনেই আপনি ব্যবহার করতে পারেন কুইক বুকসের সফটওয়্যার, ঠিক আছে? তো পাবলিশ করার জন্য এখন অনেক, আমার ক্লায়েন্টের ছিল 2500 করে এক একটা ইনভয়েস, তো এখন এতগুলো ডাটা আমি কখন সাজাবো, কখন আমি ইম্পোর্ট করব, তাই না? এই জন্য যখন অনেক বেশি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হবে, তখন এত রিস্ক নেওয়ার দরকার নাই। ক্লায়েন্টকে বলবেন যে আপনি ডেক্সট অথবা হাবডগের মতো যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো ন্যূনতম একটা ফি দিয়ে আপনার কি সাবস্ক্রিপশন কিনেন, কিনে সেই ফাইলগুলো জাস্ট ছবিগুলোকে আপনি আপলোড করে দেন, ছবিগুলো আপলোড করে দিলেই আপনি দেখতে পাবেন, সেই সবগুলো কিছু ঠিকঠাক থাকলে পাবলিশ করে দেন, সেটা জায়গা মতো গিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এটাই দেখানোর উদ্দেশ্য যে অ্যাপস ইন্টিগ্রেশন কিভাবে করে আর সেটা কিভাবে কাজ করে। এত সম্পূর্ণ প্রসেস কেন দেখাইছি, যদি আপনি ক্লায়েন্টকে কি মানে দিতে চান, যে সার্ভিস দিতে চান ভাই, এটাও কিন্তু সার্ভিসের মধ্যে, ঠিক আছে? এটার জন্য কিন্তু ক্লায়েন্ট আপনাকে এক্সট্রা পে করবে। এই যে আপনি যে তাকে পুরো গাইডেন্স দিতেছেন সম্পূর্ণ জিনিসটা, এটার জন্য কিন্তু কি সে আপনাকে পেমেন্ট করবে। বুঝতে পারছি? ওকে। না, আপনি তো ভাই, এটা তো আপনি প্র্যাকটিস করার জন্য 14 দিন ফ্রি ট্রায়াল, ক্লায়েন্ট কিনবে, আপনার তো টেনশন নাই, ক্লায়েন্ট কিনবে, এটা তো আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দেখাইছি যে জিনিসটা এইভাবেও হইতে পারে, ঠিক আছে? প্রসেসটা আমি দেখাই দিলাম। ওকে।